হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি 1/7/2024 1/7/2024-এর সেকেন্ড শিফটে এসএসসি সিএইচএসএল এর যে এক্সামটা হয়েছিল টায়ার 1, সেই এক্সামের জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এসএসসির সকল এক্সাম, এসএসসি তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর যদি ভালো লেগে থাকে তো কমেন্ট, লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে। তো এটা হচ্ছে আজকে জিকে ক্লাস নম্বর 2। আগের দিন আমরা এই সিএইচএসএল-এর 1 নম্বর ক্লাসটা করিয়ে দিয়েছি, 25খানা কোশ্চেন এক্সট্রা ডিটেলসও আলোচনা করেছি। যারা দেখোনি দেখে নেবে, ডেসক্রিপশানে তার লিঙ্ক রয়েছে। আর তার আগে তোমরা একটু দেখে নাও, তোমরা যারা এসএসসি এমটিএস 2025-এর প্রিপারেশান নিচ্ছ, এমটিএস 2025-এর প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্যই এই আমাদের পিডিএফ 4খানা পিডিএফ তৈরি করা হয়েছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি জিকে এবং ইংলিশ। জিকেতে তোমরা 6200 প্লাস এমসিকিউ প্লাস এক্সট্রা ডিটেলসও নোট পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স 3352খানা কোশ্চেন অ্যান্সার পাবে। তাছাড়া স্ট্র্যাটেজি জিকেতে আমরা 14খানা টপিক থেকে তোমাদের গুরুত্বপূর্ণ নোটস দেবো। এবং ইংলিশে প্রায় 2000-এর বেশি কিন্তু এমসিকিউ পেয়ে যাচ্ছ। প্রিভিয়াস ইয়ার, সিনোনিম, অ্যান্টোনিমস, গ্রামার, ইডিয়ম, ফ্রেজ মিলে মোট 2000-এরও বেশি কিন্তু তোমরা এমসিকিউ পেয়ে যাবে। এই 4খানা পিডিএফ তোমরা পাচ্ছ মাত্র 199 টাকায়। ঠিক আছে, স্পেশাল অফার চলছে তোমাদের জন্য। 499 টাকা যেটা মূল্য, কিন্তু তোমাদের জন্য এটা 199 টাকা করা হয়েছে। যদি পিডিএফটা নিতে চাও তো অবশ্যই এই যে দেখতেই পাচ্ছ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। ঠিক আছে, তো চলো এবার আমরা শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, নিচের কোনটি তারযুক্ত যন্ত্র নয়? তারযুক্ত যন্ত্র নয়, তো সেটা জানো যে বাঁশিতে কোনো তার থাকে না, তো বাঁশি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ড্যাশ হলো মহাত্মা ফুলে লেখা এবং 1873 সালে প্রকাশিত বর্ণপথার প্রথম সমালোচনাগুলির মধ্যে একটি। বল এই যে মহাত্মা ফুলে, এটাতে নিয়েই অনেকে কনফিউশনে পড়ে যাবে। যদি এটা আমি বলে দিই যে জ্যোতিবা ফুলে, তখন কিন্তু অ্যান্সারটা অনেকেই আবার করে দিতে পারবে, তাই কি না? তো সঠিক অ্যান্সার এটা কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে গুলামগিরি হলো মহাত্মা ফুলের লেখা এবং 1873 সালে প্রকাশিত বর্ণপথার প্রথম সমালোচনাগুলির মধ্যে একটি। তাহলে গুলামগিরি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এই মহাত্মা জ্যোতিবা ফুলে সুপরিচিত বইগুলির মধ্যে রয়েছে কিন্তু এই গুলামগিরি। এবং আর একটা রয়েছে সেট কারায়চ আসুদ, এটাও কিন্তু জ্যোতিবা ফুলের লেখা বই। এছাড়া গুলামগিরি হচ্ছে মারাঠি ভাষায়, অনেক সময় কোশ্চেন আসে এটি কোন ভাষায় লেখা হয়েছিল, তো এটি লেখা হয়েছে মারাঠি ভাষায়, যেটা সিজিএল 2022-এ এসেছিলো এই কোশ্চেনটা, এই জন্য এখানে আমরা এক্সট্রা নোটসে দিয়ে দিয়েছি। এছাড়া এই জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এটাও মনে রাখো, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 2023 এসেছিলো এসএসসি এমটিএসে। তো এই সকল ইম্পর্টেন্ট এক্সট্রা নোটসগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের ক্লাসে। এই ধরনের ক্লাস পেতে গেলে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে, যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে ফেলো। 3 নম্বর কোশ্চেনটা দেখো এবার, নিচের কোনটি 2014 সালে ভারত সরকার কর্তৃক চালু করা নমামি গঙ্গে কর্মসূচির প্রধান স্তম্ভগুলির মধ্যে একটি নয়? নমামি গঙ্গে কর্মসূচির প্রধান স্তম্ভগুলির মধ্যে একটি নয়, সেটা কোনটা? সেটা হচ্ছে নদী সংযোগ উন্নয়ন। নয় বলেছে। বাকিগুলো দেখো, ভূগর্ভস্থ নালী পরিশোধন, অবকাঠামো, শিল্প বর্জন পর্যবেক্ষণ, আর হচ্ছে নদীর তীর উন্নয়ন, এগুলো প্রত্যেকটাই কিন্তু নমামি গঙ্গে কর্মসূচির প্রধান স্তম্ভগুলো ছিল এগুলো। তারপরে দেখো 4 নম্বর, নিচের কোন নৃত্যটি আসামের মঠগুলিতে গড়ে ওঠে? আসামের মঠগুলিতে গড়ে উঠেছে কোন নৃত্য? সেটা হচ্ছে সাত্রিয়া। তোমরা জানো এটা কিন্তু আসামের একটি বিখ্যাত নৃত্য সাত্রিয়া।
এইভাবে কোশ্চেন আসতে পারে সাতরিয়াটা কোন রাজ্যের সাথে যুক্ত, তো আসাম বলবে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, ভারত সরকার কর্তৃক স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা অর্থাৎ SGSY কখন চালু করা হয়েছিল? স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, যেটা 1999 সালে চালু করা হয়েছিল। এই স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা ভারতের 1999 সালে চালু হয়েছিল। এটি একটি দারিদ্র্য বিবেচনা কর্মসূচি, যার লক্ষ্য গ্রামীণ এলাকায় স্বকর্মসংস্থান এবং টেকসই আয় উৎপাদন কার্যক্রম প্রচার করা। এই SGSY পরে কিন্তু 2011 সালে আজীবিকা ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন দ্বারা প্রতিস্থাপিত হয়, যার একটি বিস্তৃত পরিধি রয়েছে এবং সমস্ত গ্রামীণ দরিদ্র পরিবারকে কভার করার লক্ষ্য রয়েছে। আর 2015 সালে এটির নামকরণ করা হয় DAYNRLM অর্থাৎ দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় জীবিকা মিশন। দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় জীবিকা মিশন 2015 সালে এটির নামকরণ করা হয়। তারপরে দেখো 6 নম্বর, কৃষির প্রদত্ত প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ভারতীয় বাণিজ্যিক চাষের বৈশিষ্ট্য নয়? বাণিজ্যিক চাষ, কীটনাশক, রাসায়নিক সার বা উচ্চ ফলনশীল বীজ, এগুলো হচ্ছে সবই বাণিজ্যিক চাষের বৈশিষ্ট্য। কিন্তু এই যে স্ল্যাশ অ্যান্ড বার্ন, যেটা স্ল্যাশ এবং বার্ন, এই চাষটা কিন্তু এটা বাণিজ্যিক চাষ নয়। ভারতীয় বাণিজ্যিক কৃষিক্ষেত্রের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায়শই কীটনাশক, রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়। জঙ্গল কেটে আগুন লাগিয়ে চাষ, যেটাকে স্ল্যাশ এবং বার্ন বলা হয়, এটি যেটা হচ্ছে কি স্থানান্তরিত কৃষির সঙ্গে সম্পর্কিত, স্ল্যাশ অ্যান্ড বার্ন। 7 নম্বর দেখো, 2023 সালে ভারত সরকার ভারতীয় বংশোদ্ভূত গবেষকদের দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আনার জন্য নিচের কোন প্রকল্প চালু করেছে? ভারতীয় যে বংশোদ্ভূত যারা রয়েছেন সেই বংশোদ্ভূত গবেষকদের আমাদের দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আনার জন্য যে প্রকল্পটা চালু করেছিল সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ভৈভব প্রকল্প। এই ভৈভবের পূর্ণরূপ বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক ফেলোশিপ হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে যেটা হচ্ছে ভৈভবের পূর্ণরূপ, এক্সামে দিতে পারে। তারপরে দেখো 8 নম্বর, পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? আমি বারবার বলে আসছি, আমরা যখনই 24 সালে আমরা ক্লাস করেছিলাম MTS-এর, তখনও বারবার বলে এসেছি যে পঞ্চবার্ষিকী কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা MTS-এর এক্সামে কিন্তু এসছে, বা আমরা CHSL যে এক্সামটা হয়েছে এতেও দেখেছি, বা JEEর এক্সামেও কিন্তু দেখেছি। পঞ্চবার্ষিকী থেকে কিন্তু কোশ্চেন প্রচুর পরিমাণে এসেছে। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক? না, সেটা হচ্ছে কোনটা? এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে শুরু হয়েছিল, এটা তো অবশ্যই সঠিক, কেন আগের দিন আমি এটা আলোচনা করে দিয়েছিলাম। কোন পঞ্চবার্ষিকী কবে চালু হয়েছে, কবে শেষ হয়েছে, তার পুরো সম্পূর্ণ লিস্ট আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, তো আজকে আরেকবার দেখে নাও, ঠিক আছে। এরপরে চলে যাও 9 নম্বর কোশ্চেনে, বাদামি বা বাতাপি এর চালু করা প্রাথমিকভাবে কার অধীনস্থ ছিল? বাদামিয়ের চালক করা প্রাথমিকভাবে কার অধীনস্থ ছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, কদম্বদের অধীনস্থ ছিল। তারপরে দেখো 10 নম্বর, হাম্পি উৎসব যা কর্ণাটকে পালিত হয়। তাহলে হাম্পি উৎসব এটা কোন রাজ্যের সাথে যুক্ত? কর্ণাটক। তাকে ড্যাশও বলা হয়। এটি আর কি উৎসব নয় পরিচিত? না, এটা হচ্ছে বিজয়া উৎসবও বলা হয়। কর্ণাটকের ঐতিহাসিক সময়ে আড়ম্বর, জাঁকজমক এবং গৌরবকে ধারণ করে এমন উৎসবটি 1 সপ্তাহ ধরে পালিত হয়। তারপরে দেখো সারহুল, ওখানে যে একটা উৎসব দেখো অপশানের মধ্যে রয়েছে সারহুল মহোৎসব। তো এই সারহুল হলো ঝাড়খণ্ড অঞ্চলের বিভিন্ন উপজাতিদের দ্বারা পালিত একটি জনপ্রিয় উৎসব। এই উৎসবটি উপজাতীয় নববর্ষ বা ঝাড়খণ্ডের মুন্ডা, ওরাংও আর হচ্ছে হো, এই সকল উপজাতি দ্বারা কিন্তু উদযাপন করা হয় সারহুল ঝাড়খণ্ড অঞ্চলে, ঠিক আছে, এটাও মনে রাখো।
অপশানে রয়েছে, পরের বারে এটাই এখান থেকেই কোশ্চেন দিয়ে দিতে পারে। তারপরে দেখো 11 নম্বরে, আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো সবাইকে অনুরোধ থাকবে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে ফেলো এবং পারলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ারটা করো। 11 নম্বর কোশ্চেনটা দেখো, মোহাম্মদ ইউনুস 1983 সালে নিচের কোন ব্যাংকটি প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ ইউনুস 1983 সালে কোন ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, যেটা আমরা এনটিপিসির ক্লাসে আলোচনা করেছিলাম। এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছিল 2016 সালের এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে, তাই কি না? তো এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। গ্রামীণ ব্যাংক একটি বাংলাদেশি ব্যাংক যা অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল দরিদ্র ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য। 2006 সালে গ্রামীণ এবং ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে 2006 সালে। তারপরে দেখো এখানে যার বাকি ব্যাংকগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা জানো যে ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে। এটি 1806 সালে 2রা জুন কলকাতায় ব্যাংক অফ ক্যালকাটা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছিল। তারপর হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, এটা একটা প্রধান জাতীয় ব্যাংক। এটি ভারত সরকার অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। এটি 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ভারতের চেন্নাই। আর হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা সদর দপ্তর হচ্ছে মুম্বাই। প্রতিষ্ঠাতা কে না হচ্ছে সেঠ সীতারাম পোদ্দার, আর প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1919 সালে হয়েছিল, 11ই নভেম্বর। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন অর্থাৎ ISSF জুনিয়র বিশ্বকাপ 2023-এ স্বর্ণ জিতেছে? ISSF জুনিয়র বিশ্বকাপ 2023-এ স্বর্ণ জিতেছেন কে? এনাদের মধ্যে তিনি হচ্ছেন ধানুশ শ্রীকান্ত। ধানুশ শ্রীকান্ত স্বর্ণপদক জিতেছেন। এখানে দেখো 2023-এ যে স্বর্ণপদক যারা জিতেছেন, কোন বিভাগে জিতেছেন সেটাও সাইডে রয়েছে। কে কে রয়েছে স্বর্ণপদক জিতে? দেখো শুভম বিসলা, সাইনিমা, অভিনব শ এবং গৌতমী ভানট। এছাড়া অভিনব শ, শ্রীকান্ত ধানুষ এবং পার্থ রাকেশ মানে, যারা 10 মিটার এয়ার রাইফেলে জিতেছে। তারপরে কমলজিৎ 50 মিটার পিস্তল, ইয়াসিতা শৌকিন, বীরপাল কৌর এবং তিয়ানা, এনারা 50 মিটার পিস্তলে। এবং তারপরে কলমজিৎ, অঙ্কাই তোমর এবং সন্দীপ বিষ্ণুই 50 মিটার পিস্তল ক্ষেত্রে কিন্তু স্বর্ণপদক জিতেছে। এছাড়া ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023-এর শীর্ষ 5টা দেশ। প্রথম স্থানে কে ছিল না হচ্ছে চীন। সোনা 12খানা জিতেছে, সিলভার 9খানা জিতেছে, ব্রোঞ্জ 7খানা জিতে প্রথম স্থানে ছিল কিন্তু চীন। মোট কটা পদক জিতেছে? 28খানা পদক জিতেছে। আমাদের ভারত 17খানা জিতেছে, 6টা সোনা, 6টা সিলভার আর হচ্ছে ব্রোঞ্জ 5টা। এই দুটো ভালো করে মনে রাখো, ঠিক আছে? তৃতীয় স্থানে হচ্ছে ইউক্রেন, চতুর্থ স্থানে কাজাখস্তান আর হচ্ছে পঞ্চম স্থানে হচ্ছে ইটালি। এই ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন যা প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে, সদর দপ্তর হচ্ছে মিউনিক জার্মানির, আর প্রেসিডেন্সি লুসিয়ানো রোসি ইটালি। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাত্র 2.8 গুণে প্রদক্ষিণ করে সবচেয়ে কাছে বামন গ্রহ কোনটি? সূর্য থেকে পৃথিবীর দূরত্বের মাত্র 2.8 গুণের প্রদক্ষিণ করে সবচেয়ে কাছে বামন গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার অপশান নম্বর 1 সেরেস। সেরেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। এছাড়া বাকি অপশানে যেটা রয়েছে ম্যাকম্যাক, যেটা সৌরজগতের তৃতীয় বৃহত্তম বামন গ্রহ। এটি সূর্য থেকে দ্বিতীয় দূরতম বামন গ্রহ। আর এরিসটা হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ। আর প্লুটো যেটা রয়েছে, এটি কুপিয়ার ব্লেডের অভ্যন্তরে একটি বড় মুখযুক্ত ভ্রমণ গ্রহ। এটি 1930 সালে আবিষ্কৃত হয়েছিল এবং সৌরজগতের 9ম গ্রহ হিসেবে ঘোষিত হয়েছিল, কিন্তু 2006 সালে আনুষ্ঠানিকভাবে এটাকে জ্যোতির্বিদরা কী বলছেন, এটা একটা বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। তারপর দেখো 14 নম্বর কোশ্চেন, একটি কম্পিউটারের স্কাইপের কাজ করার জন্য নিচের কোনটি প্রয়োজন? স্কাইপের কাজ করার জন্য কোনটা প্রয়োজন? একটি ওয়েব
ক্যাম, একটি মাইক্রোফোন, না একজন স্পিকার? না, এখানে হচ্ছে অপশান নাম্বার 3 হয়ে যাবে, অর্থাৎ সবগুলো 1 2 3 তিনটে যে অপশান রয়েছে প্রত্যেকটাই দরকার। একটি ওয়েব ক্যাম, একটি মাইক্রোফোন, একজন স্পিকার লাগবে কিন্তু এই স্কাইপের কাজগুলো করতে। 26শে জানুয়ারি 1950 ভারত হলো কি? বলো। ভারত হচ্ছে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র। সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র। তারপর দেখো 16 নম্বর, MS এক্সেল। MS এক্সেল একটি কলামের ডিফল্ট প্রস্তর হলো। MS এক্সেলের কলামের ডিফল্ট প্রস্তর কত? 8টা অক্ষর। কটা? 8টা। 17 নম্বর, ICC বিশ্বকাপ ক্রিকেট 2023 ড্যাশ দ্বারা আয়োজিত হয়েছিল। এটা তো আমরা কতবার আলোচনা করেছিলাম 2024-এ, তার ঠিক নেই, অনেকবার এটাকে আমরা আলোচনা করেছি। তো এটা সঠিক অ্যান্সার আসবে ভারত, তাই কি না? তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল দারিদ্র্য সূচক 2022 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির কোনটি ভারতের শীর্ষ 10টি দরিদ্রতম রাজ্যের অন্তর্ভুক্ত? গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল দারিদ্র্য সূচক অনুসারে মেঘালয় এবং মধ্যপ্রদেশ রাজ্য। 19 নম্বর দেখো, কোন সালে রবার্ট ব্রাউন দ্রবণের কলয়েডাল কণার জিগজ্যাগ গতিবিধি জিগজ্যাগ গতিবিদ্যা এটা পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট ব্রাউন? কোন সালে? সালটা হয়ে যাবে 1827 সালে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য অনুসারে 2016 থেকে 2019 সাল পর্যন্ত বেকারত্বের কারণে আত্মহত্যার ঘটনা ড্যাশ বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুসারে 2016 থেকে 2019 সাল পর্যন্ত বেকারত্বের কারণে আত্মহত্যার ঘটনা 24% বৃদ্ধি পেয়েছে। 24%, ভাবতে পারো বেকারত্বটা এতটাই। তারপরে দেখো 21 নম্বর, ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটিকে ভারতের ম্যাগনা কার্টা হিসেবে বর্ণনা করা হয়েছে? ভারতের ম্যাগনা কার্টা হিসেবে বর্ণনা করা হয়েছে তৃতীয় অংশ, পার্ট 3, তৃতীয় অংশকে। মৌলিক অধিকার অনুচ্ছেদ 12 থেকে 35 সম্বলিত তৃতীয় অংশ, অর্থাৎ পার্ট 3, যেটাকে ভারতের ম্যাগনা কার্টা হিসেবে বর্ণনা করা হয়েছে অনুচ্ছেদ 12 থেকে 35। এটা মনে রাখো। ম্যাগনা কার্টা হলো ইংল্যান্ডের রাজা জন কর্তৃক প্রদত্ত অধিকারের সনদ। তারপরে দেখো 22 নম্বর, আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে ফেলো, ওখানে ক্লাসের পিডিএফগুলো পাবে, ঠিক আছে? তেরি মিত্তি এই যে গানটা কোন সিনেমা? এটা একটা দেশাত্মবোধক গান, যেটা হচ্ছে কেসরি সিনেমার, তাই তো? এই কেসরি হলো 2019 সালে একটি ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন যুদ্ধ বিষয়ক ছায়াছবি, যেখানে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়া। ছায়াছবিটি সারাগড়ির যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি, যে যুদ্ধে 1897 সালে শিখ রেজিমেন্টের 21 জন সৈন্য 10,000 জন আফগান আক্রমণকারীর বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। গানটি সুর করেছেন কে? না হচ্ছে আর্ক প্রভ মুখার্জি এবং গেয়েছেন বিপ্রাক, ঠিক আছে? তো এই তথ্যগুলো জেনে রাখো। তারপর দেখো 23 নম্বর, 2023 সালে ভারতের অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের প্রধান সমন্বয়কারী কে ছিলেন? G20 শীর্ষ সম্মেলনের প্রধান সমন্বয়কারী ছিলেন কি? না হচ্ছে হর্ষবর্ধন শ্রীংলা। 24 নম্বর, ইউট্রোফিকেশন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ইউট্রোফিকেশন সম্পর্কে যেটা সঠিক সেটা হচ্ছে, এটি ঘটে যখন অত্যধিক নাইট্রোজেন জলকে সমৃদ্ধ করে, যার ফলে গাছপালা এবং শৈবালের অত্যধিক বৃদ্ধি ঘটে। তারপরে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং
ড্যাশে অবস্থিত নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, এটা কোথায় রয়েছে না, এটা রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট। আগের যে 25খানা কোশ্চেন তোমরা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, এক্সট্রা ডিটেলস দিয়েই কিন্তু ক্লাসগুলো করানো হয়েছে। যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো, বন্ধুদের শেয়ার করে ফেলো, তার এই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তার সঙ্গে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোই হচ্ছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার নাম রয়েছে। তো টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, ওখানে জয়েন থাকো। ওখানে জয়েন থাকলে বিভিন্ন জিকে নোটসগুলো দেওয়া হয় আমাদের ওই টেলিগ্রামে। আর তোমরা যদি এই এমটিএসের 2025-এর এই যে পিডিএফটি যদি নিতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, পরবর্তী স্টেপ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা সেই পিডিএফটা নিতে পারবে। ঠিক আছে, মূল্য মাত্র 199 টাকা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।